গুড মর্নিং। তো আজকে আমাদের তৃতীয় দিন পুরীতে। কালকে আমরা মন্দিরে প্রসাদ নিই রাত্রেবেলায়, মহাপ্রসাদ। তারপরে আর ভিডিও করিনি আমি, মানে ভিডিও করতে আর ইচ্ছাও করেছিল না। আমরা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করি, একটু ওয়াক করি পুরীর রাস্তায়, তারপর পরে একটু বিচে গিয়ে বসি, তারপরে রাত্রে বাড়ি চলে আসি। আর আজকে আমাদের ওটিডিসি থেকে সাইট সিন আছে, মানে সেটা শুরু হবে 6:30টায় পান্থনিবাস থেকে। তো আমরা 595-এর যে ট্যুর আছে ওটা 6টা জায়গায় নিয়ে যাবে পুরীতে, সেই ট্যুরটা বুক করি আমি আর কুহিলি। তো এখন বাজে 5:45। এখন আমরা স্নান করব, স্নান করে সোজা চলে যাবো পান্থনিবাস, যেখান থেকে 6:30টার দিকে বাস ছাড়বে। তো তোমাদেরকে দেখাবো ওখানে কিরকম টাইপের কি বাস আছে, কিভাবে ট্যুর হচ্ছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। পুরী ভ্রমণে এবার আমাদের এক নতুন অভিজ্ঞতা শুরু হয়ে গেল। ওড়িশা ট্যুরিজম বা ওটিডিসির স্পেশাল ট্যুর আমাদের জন্য অপেক্ষা করছিল একদম ফুল এসি এই ট্র্যাভেলার গাড়িটি। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো এখন 40 মিনিট গাড়ি চলার পরে এখন আমরা একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছি। তো বলে দিল আজকে সংক্রান্তির দিন, সব দোকানপাট বন্ধ, তো এখানে আমাদেরকে টিফিন করে নিতে হবে। এই যে দোকান, ওই যে দোকানে চা খাই। তো এখান থেকে আমরা কিছু চিপস নিলাম, চা কিনলাম, চা খেলাম, আর এটা নিলাম এই যে বড়া আর ঘুগনি। যাই না, এটা বোধহয় এখানকার লোকাল ফুড ব্রেকফাস্ট। কেমন লাগলো খাবারটা? মোটামুটি আমার টেস্ট বাডের সাথে ঠিক যাচ্ছে না, যাই হোক তবু খেতে হবে, আজকে সংক্রান্তি, সব দোকান বন্ধ। তো চলো খাবারটা শেষ করি। ওয়ে টু টেম্পল, সিঁড়িগুলো উঁচু উঁচু কিন্তু দেখে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে শান্তি স্তূপা। পুরী থেকে ঢিলছোড়া দূরত্বে দয়া নদীর তীরে অবস্থিত এই ধৌলিগিরি বা শান্তি স্তূপ। সাদা ধবধবে এই স্তূপটি শান্তি আর অহিংসার প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1972 সালে জাপান বুদ্ধ সংঘের সহযোগিতায় এটি নির্মিত হয়েছিল। কিন্তু এই পাহাড়ের গুরুত্ব শুধু স্থাপত্যে নয়, লুকিয়ে আছে ইতিহাসে। এই সেই জায়গা যেখানে সম্রাট অশোকের জীবনের শেষ যুদ্ধ, ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কথিত আছে যুদ্ধের রক্তে দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল। সেই দৃশ্য দেখে অশোকের হৃদয় পরিবর্তন হয় এবং তিনি অস্ত্র ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আজ এখানে এলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। চারিদিকে সবুজ প্রকৃতি আর স্তূপের গায়ে খোদাই করা বুদ্ধের জীবনের কাহিনী আপনাকে মুগ্ধ করবেই। পুরী এলে ইতিহাসের এই সাক্ষী ধৌলিগিরি কিন্তু একদম মিস করা চলবে না। ধৌলিগিরির ইতিহাস পেরিয়ে আমরা এবার এসে দাঁড়ালাম ভুবনেশ্বরের গর্ব বিশাল লিঙ্গরাজ মন্দিরের সামনে। একাদশ শতাব্দীতে সোমবংশী রাজা যযাতি কেশরী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও নিরাপত্তার কারণে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তাই ভেতরের সেই অপার্থিব সৌন্দর্য লেন্সে না ধরা পড়লেও বাইরের এই সুউচ্চ শিখর দেখলেই বোঝা যায় কেন একে ওড়িশার স্থাপত্যের মুকুট বলা হয়। এই মন্দিরে সবচেয়ে বড় রহস্য আর বিশেষত্ব লুকিয়ে আছে এর গর্ভগৃহে। সারা ভারতে এটি সম্ভবত একমাত্র প্রধান মন্দির যেখানে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু একসাথে পূজিত হন, যাকে বলা হয় হরিহর। এখানকার শিবলিঙ্গটি কোনো সাধারণ শিবলিঙ্গ নয়, এটি একটি বিশাল প্রাকৃতিক পাথর বা স্বয়ম্ভূলিঙ্গ। আশ্চর্যের বিষয় হলো এই মূল লিঙ্গের মাঝখানে একটি রেখা রয়েছে যা শিব এবং বিষ্ণুর মিলনকে চিহ্নিত করে। তাই এখানে বিল্লপত্রের সাথে সাথে তুলসী পাতাও নিবেদন করা হয়, যা সচরাচর অন্য কোনো শিব মন্দিরে দেখা যায় না। প্রায় 180 ফুট উঁচু এই মন্দিরের চত্বরে রয়েছে আরও ছোট বড় 180টি মন্দির। কথিত আছে এখানে অগুন্তি শিবলিঙ্গ রয়েছে, যার মাঝে স্বয়ং শ্রীহরি বা বিষ্ণু বিরাজমান। কলিঙ্গ স্থাপত্যশৈলীর এই চরম নিদর্শনটি বিন্দুসাগরের সরোবরের তীরে অবস্থিত। পাথরের গায়ে খোদাই করা প্রতিটি মূর্তি যেন জীবন্ত হয়ে আছে কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস আর ভক্তি। ভেতরে সেই ধূপের গন্ধ আর ঘণ্টার ধ্বনি মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়।
আপনি যদি সত্যিই ওড়িশার আসল সংস্কৃতিকে ছুঁতে চান তবে লিঙ্গরাজ মন্দির দর্শন আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। চলুন এই আধ্যাত্মিক আবেশ মনে নিয়েই আমরা এগিয়ে যাই আমাদের পরের গন্তব্যে। কোনটা ধরবো? দাও টিকিটটা নাও তাহলে। বলো এতক্ষণে টিকিট টিকিটটা নাও, টিকিটটা নাও। ওই যে বাস। ও জলে বুঝে এলাম না। মতে ফোন করবে না। আমরা এখন আসলাম উদয়গিরি খণ্ডগিরিতে। তো রাস্তার রাইট সাইডে উদয়গিরি আর ওই লেফট সাইডে হচ্ছে খণ্ডগিরি। তো আমাদের হাতে টাইম কম আর টিকিট কাটতে অনেকক্ষণ টাইম লেগে গেল। ভাই সাব, এটা তো স্লিপের মতো। আমাদের টিকিট কাটতে অনেকক্ষণ টাইম লাগলো। ওখানে অনলাইন অফলাইন দুটোই আছে, বাট আমার মোবাইলে অনলাইনে হ্যাঁ বেশি অনলাইনে মানে ডিপেন্ড হয়ে গেছি আর কি অনলাইনে। তো এখানে নেটওয়ার্ক পাচ্ছিল না, তারপরে কুহিলির মোবাইলে পেয়েছেন অনলাইনে নেটওয়ার্ক, তো ওখান থেকে পেমেন্ট করলাম। সো ওখানেই আমাদের 10 মিনিট চলে গেল প্রায়। ভাই সাব, লিঙ্গরাজ মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ কাটিয়ে আমরা এবার পা রাখলাম ভুবনেশ্বরের ইতিহাসের সবথেকে প্রাচীন পাতায়, উদয়গিরি পাহাড়ে। খ্রিস্টপূর্ব 2য় শতকে নির্মিত এই পাহাড়টি আসলে কোনো মন্দির নয়, বরং পাথর কেটে তৈরি এক বিশাল গুহা ভাস্কর্য। উদয়গিরি শব্দের অর্থ হল সূর্যোদয়ের পাহাড়, আর এখানকার প্রতিটি পাথরের খাঁজে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের প্রাচীন রাজকীয় ইতিহাস। এখানে মোট 18টি গুহা রয়েছে, যার মধ্যে সবথেকে আকর্ষণীয় এবং বিশালাকার হল রানী গুম্ফা। এই দোতলা গুহাটির স্থাপত্যশৈলী দেখলে আপনি অবাক হয়ে যাবেন। গুহার প্রবেশপথে এবং দেয়ালে খোদাই করা প্রতিটি মূর্তি, তা সে কোনো নাচের দৃশ্য হোক বা যুদ্ধের কাহিনী, সবই এক একটা জীবন্ত গল্পের মতো। সেই যুগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কিভাবে কঠিন পাথর কেটে এমন নিখুঁত কারুকার্য করা হয়েছিল তা আজও আমাদের বিস্মিত করে। একটু উপরে উঠলে দেখতে পাবেন বিখ্যাত হাতিগুম্ফা। ঐতিহাসিকদের কাছে এই গুহাটির গুরুত্ব অপরিসীম, কারণ এখানে প্রাচীন ব্রাহ্মী লিপিতে রাজা খারবেলের শাসনকালে 17টি আইনের এক বিশাল শিলালিপি খোদাই করা আছে। এই লিপি থেকেই আমরা কলিঙ্গরাজ খারবেলের বীরত্ব এবং তার বিশাল সাম্রাজ্যের কাহিনী জানতে পারি। জৈন সন্ন্যাসীদের শান্তিতে তপস্যা করার জন্য এই গুহাগুলো তৈরি করা হয়েছিল, যা আজও ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পাথর কেটে তৈরি এই গোলকধাঁধায় হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। ইতিহাসের এই গন্ধমাখা উদয়গিরি না দেখলে ওড়িশা ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। চলুন উদয়গিরি এই রাজকীয় সফর শেষ করে এবার আমরা এগিয়ে যাই রাস্তার ঠিক উল্টো দিকে থাকা খণ্ডগিরির দিকে। উদয়গিরির রাজকীয় গুহাগুলো দেখার পর আমরা এবার পা রাখলাম ঠিক উল্টো দিকে থাকা খণ্ডগিরি পাহাড়ে। উদয়গিরি যদি হয় রাজাদের বীরত্ব গাথার প্রতীক, তবে খণ্ডগিরি হলো জৈন ধর্মের এক শান্ত ও আধ্যাত্মিক কেন্দ্র। খ্রিস্টপূর্ব 2য় শতকের এই পাহাড়টি আসলে খোদাই করা পাথরের এক অদ্ভুত গোলকধাঁধা, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে প্রাচীন ইতিহাসের গল্প। খণ্ডগিরিতে মোট 15টি গুহা রয়েছে। আমাদের ইচ্ছে ছিল একদম উপরে থাকা নবনির্মিত জৈন মন্দিরটি দেখার, কিন্তু খাড়া সিঁড়ি আর সময়ের অভাবে আমরা নিচ থেকেই খণ্ডগিরির এই পাথরের রূপ উপভোগ করলাম। তবে উপর পর্যন্ত না গেলেও নিচের এই গুহাগুলোর গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম নয়, বিশেষ করে এখানকার অনন্ত গুম্ফা বা 2 নম্বর গুহাটি দেখার মতো। এর প্রবেশপথে খোদাই করা গজলক্ষ্মী এবং সূর্যের ছবিগুলো হাজার বছর পরেও আমাদের মুগ্ধ করে। গুহার ভেতরের দেওয়ালে খোদাই করা জৈন তীর্থঙ্করদের সূক্ষ্ম মূর্তিগুলো দেখলে বোঝা যায় সেই যুগে জৈন সন্ন্যাসীদের কাছে এই পাহাড়টি সাধনার জন্য কতটা পবিত্র ছিল। পাথর কেটে তৈরি এই ছোট ছোট আর অন্ধকার ঘরগুলোই ছিল তাদের ধ্যান করার জায়গা। আধুনিক যুগে দাঁড়িয়ে ভাবলে অবাক হতে হয় যে কোনো প্রযুক্তি ছাড়াই কিভাবে কঠিন পাহাড় কেটে সন্ন্যাসীদের জন্য এই বাসস্থানগুলো তৈরি করা হয়েছিল। নিচ থেকে ওপরের দিকে তাকালে খণ্ডগিরির যে গাম্ভীর্য চোখে পড়ে তা এক কথায় অসাধারণ। তবে খণ্ডগিরি ভ্রমণে একটা বিশেষ সতর্কতা, এখানে বাদরদের উপদ্রব কিন্তু মারাত্মক, তাই নিজের ব্যাগ আর মোবাইল ফোনটি একটু সামলে রাখা ভালো।
বিকেলের এই পড়ন্ত রোদে খণ্ডগিরির এই প্রাচীন ইতিহাসকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের এই সফরের পরবর্তী গন্তব্যের দিকে। তো আপনারা সাথে থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।